পুরো রেসলিং বিশ্বকে চমকে দিয়ে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হলেন স্যামি জেইন। অন্যদিকে জে উসোকে হারিয়ে 2026 সালে কিং অব দ্য রিং ওবা ফেমি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে 2026 সালের নাইট অফ চ্যাম্পিয়ন্স, আর এই ভিডিওতে এই শোটারই সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাইট অফ চ্যাম্পিয়ন্স 2026 এর প্রথম ম্যাচ হিসেবেই আমরা কিং অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচটা হয় মেইন ইভেন্ট জে উসো ভার্সেস দ্য রুলার ওবা ফেমির মধ্যে। ম্যাচের শুরু থেকেই জে উসো ওবার উপরে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে কিক অ্যান্ড পাঞ্চের মাধ্যমে, এমনকি শুরুতেই তার কাছ থেকে আমরা একটা আউটসাইড ড্রাইভ দেখতে পাই। তবে ওবা ফেমি সে এখান থেকে ফাইট ব্যাক করে রিংয়ের কর্নারে জে উসোকে নিয়ে গিয়ে ইচ্ছা মতো জে উসোকে বাজিয়ে দেয়। তবে জে উসোও কিন্তু দুর্বল কোনো সুপারস্টার নয়, সে আবার এখান থেকে ফাইট ব্যাক করে এবং এই ম্যাচের মধ্যে তার কাছ থেকে আমরা দুইটা সুপার কিক দেখতে পাই। একটা স্প্ল্যাশ মেরে সে ওবাকে পিন করে, তবে ওবা কিন্তু এখানে কিক আউট করে দেয়। যেখানে ওবাকে হারানোর জন্য ব্রক লেসনারের মতো সুপারস্টারের 7টা F5 লেগেছে, সেখানে দুইটা সুপার কিক আর একটা স্প্ল্যাশ দিয়ে কি আর ওবাকে হারানো যায়? তো ওবা এখান থেকে ফাইট ব্যাক করে এবং ওবার কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে একটা জোক স্ল্যাম দেখতে পাই। তবে এখান থেকেও কিন্তু জে উসো ফাইট ব্যাক করে এবং দুইটা সুপার কিক, দুইটা স্পিয়ার, এমনকি দুইটা স্প্ল্যাশ মেরে সে কিন্তু ওবাকে পিন করে। তবে এখানেও কিন্তু ওবা কিক আউট করে দেয়, যার কারণে ম্যাচটা কন্টিনিউ হয় এবং শেষ পর্যন্ত জে উসো নিজের শেষ আসল অস্ত্র নিয়ে আসে, মানে সাবমিশন মুভ নিয়ে আসে। সে ওবাকে সাবমিশনে নেয়, তবে ওবা কিন্তু এখান থেকেও নিজেকে ছাড়িয়ে নেয়। সে জে উসোকে দুইটা ম্যাসিভ ওভারকাট লাগিয়ে দেয়, টস করে দেয় এবং শেষে গিয়ে সে তার ফিনিশার ফল ফ্রম গ্রেস লাগিয়ে পিন করে দেয়। 1 2 3 ওবা জে উসোকে হারিয়ে দেয়। সে হয়ে যায় 2026 সালের কিং অব দ্য রিং, মানে 2026 সালের কিং অব দ্য রিং টুর্নামেন্টের উইনার হলো ওবা ফেমি। এখন সত্যিই দেখার বিষয় হলো ওবা যেহেতু 2026 সালের কিং অব দ্য রিং হয়ে গেছে, সে সামারস্লামে তার অপোনেন্ট হিসেবে কাকে পিক করে, এটা কিন্তু আসলেই দেখার একটা বিষয় হবে। এরপর আসি আমরা দ্বিতীয় ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচ হবার আগে ডেনহাউজেনের একটা সেগমেন্ট দেখানো হয়, মানে ডেনহাউজেনকে এখানে ফিচার করা হয়েছে শুধুমাত্র ফ্যান্সদেরকে একটু আলাদা এন্টারটেইন করার জন্য। ডেনহাউজেন এসে এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই বলে না, সে বলে যে আমার এক্সপেরিমেন্টের জন্য ফাইনালি আমি রেডি, কারণ আমার এক্সপেরিমেন্ট করার জন্য প্রচুর হিউম্যান মানিস অলরেডি জমা হয়ে গেছে আমার কাছে। তো ডেনহাউজেনের কথা শেষ হবার আগেই সেখানে আবার মিউজিক হিট হয়ে যায় লিভ মর্গানের। লিভ মর্গান চলে আসে, লিভ মর্গান এসে বলে যে হবেই তো, আমাদের টাকা মেরে দিয়ে তুমি এখানে এক্সপেরিমেন্ট করতেছো। যাই হোক, তোমার কাছে এখন একটা সুযোগ আছে, আমরা কিছু করার আগেই তুমি আমাদের টাকাগুলো আমাদের কাছে ফেরত দিয়ে দাও, নাইলে টাকা কি করে ফেরত নিতে হয় এটা আমি খুব ভালো করে জানি, এরকম করে লিভ মর্গান বলে। তো এটার আবার কাউন্টার করতে লাগে ডেনহাউজেন। সেই সময় লিভ মর্গান ডেনহাউজেনকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর ডেনহাউজেন এরপরে লিভ মর্গানকে কার্স করে দেয়। তো যাই হোক, লিভ মর্গান রিংয়ের মধ্যে আসে, এরপরে সেখানে ইও স্কাই চলে আসে। অফিসিয়ালি লিভ মর্গান এবং ইও স্কাইয়ের মধ্যে কুইন অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ স্টার্ট হয়ে যায়। তো ম্যাচের শুরু থেকে লিভ মর্গান এবং ইও স্কাই দুজনেই কিন্তু দুর্দান্ত পারফর্ম করে বলা যায়। এটা একটা ক্লাসিক্যাল ম্যাচ ছিল, আর এই ম্যাচের মধ্যে একটা সিকোয়েন্স পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর সেটা হলো যে রিং থেকে নেমে গিয়ে ইও স্কাই বাচ্চা পোলাপাইনদের সাথে হাত টাট মিলায়, মানে ইও স্কাইও খুশি হয়ে যায়, বাচ্চারাও খুশি হয়ে যায়। তো এই যে সিকোয়েন্সটা, এটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে এখানে কিন্তু ইও স্কাই এমনি যায়নি, ইও স্কাইয়ের এখানে কিন্তু একটা মুভও ছিল, আর সেটা হলো সে কিন্তু ব্যারিকেডের উপর থেকে লিভ মর্গানের উপর একটা ড্রপ দিয়ে দেয়। এরপরে অবশ্য লিভ মর্গানও এখানে ফাইট ব্যাক করে ইও স্কাইকে ধরে নিয়ে রিংয়ের মধ্যে আসে। আমরা তার কাছ থেকে 3 অফ ইগো দেখতে পাই, তবে এটা কি এডি গোরেরও ছিল নাকি ডমিনিক মিস্টেরিও ছিল এটা আমি বলতে পারবো না, তবে এই মুভটা আমরা লিভ মর্গানের কাছ থেকে দেখতে পাই। এরপরে সে অবশ্য ইও স্কাইকে সাবমিশনে নেওয়ার চেষ্টা করে, তবে এখান থেকে ইও স্কাই কাউন্টার করে। তবে সত্যি কথা বলতে, যখন এখানে লিভ মর্গান ইও স্কাইকে সাবমিশনে নেওয়ার চেষ্টা করতেছিল, সেই সময়
সময় সত্যি আমার দেখে মনে হচ্ছিল যে ইও স্কাই হয়তো বা কোমরটাই ভেঙে গেছে, মানে প্রথম অবস্থায় এক নজরে দেখে আমার কাছে এমনটাই মনে হয়েছে। তবে দেখতে পাই যে না, এমন সিরিয়াস কোনো বিষয় নয়, বরং এই সাবমিশন থেকে ইও স্কাই নিজেকে সারিয়ে নেয়। এরপরে আমরা ইও স্কাইয়ের কাছ থেকে মাল্টিপল টাইম এই ম্যাচের মধ্যে মিসাইল ড্রপ কিক দেখতে পাই, একটা মুনসল্ট লাগিয়ে দেয় যেটা আউটসাইডে ছিল, এরপরে রিংয়ের মধ্যে নিয়ে এসে একটা ব্যাক ব্রেকার লাগায় এবং শেষে গিয়ে সে আরও একটা মুনসল্টের সঙ্গে লিভ মর্গানকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। 2026 সালের কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হয়ে যায় ইও স্কাই। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সে কিন্তু সামার স্ল্যামে লিভ মর্গানকেই চ্যালেঞ্জ করেছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, মানে সামার স্ল্যামে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ইও স্কাই এবং লিভ মর্গানের মধ্যেই ম্যাচ দেখতে পাবো। এরপর আসি আমরা তৃতীয় ম্যাচ হিসেবে আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে স্টিল কেজ ম্যাচ দেখতে পাই, যেখানে প্রথমেই এন্ট্রি মারে সেথ রলিন্স। তবে সেথ রলিন্স কেজে ঢোকার আগে সে কিন্তু ক্যান্ডুস্টিক, স্টিল চেয়ার এবং টেবিল কিন্তু একেবারে কেজের মধ্যে নিয়ে যায়। বিষয়টা এরকম ছিল, যেহেতু স্টিল কেজ ম্যাচ, ব্রন বেকার পালাতেও পারবে না, তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, তাই সেথ রলিন্স আজকে ব্রন বেকারকে একেবারে শেষ করে দিবে, এরকম টাইপের একটা বিষয়। সে সব কিছু রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে চেয়ার পেরে রিংয়ের মধ্যে বসে পড়ে ব্রন বেকারের জন্য ওয়েট করে। এরপরে ব্রন বেকারের মিউজিক হিট হয়, ব্রন বেকারও আসে, তবে সেও কিন্তু আর খালি হাতে রিংয়ের মধ্যে যায় না, সে ট্র্যাশ ক্যান, ক্যান্ডুস্টিক এবং স্টিল চেয়ার এগুলো নিয়ে কিন্তু ব্রন বেকারও রিংয়ের মধ্যে যায় এবং সেথ রলিন্সের মতো করে সেও কিন্তু একটা চেয়ার পেরে বসে পড়ে। একে অপরকে দেখতেছিল, দুজনের মধ্যে ট্র্যাশ টক হয়, এরপরে অফিসিয়ালি দুজনের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকে ব্রন বেকার এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সের উপরে অনেক বেশি ডমিনেট করে, সেথ রলিন্সও এই ম্যাচের মধ্যে অনেক ভালো ফাইট ব্যাক করেছে। যেহেতু আগে ভাগেই এই ম্যাচের মধ্যে ক্যান্ডুস্টিক এবং চেয়ার রাখা ছিল, তাই দুজনে কিন্তু এই স্টিল চেয়ার এবং ক্যান্ডুস্টিকের অনেক ভালোভাবেই ব্যবহার করেছে। এমনকি যেহেতু স্টিল কেজ ম্যাচ হচ্ছে, এই কেজটারও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো করে ইউজ করেছে সেথ রলিন্স এবং ব্রন বেকার। মানে বিষয়টা এরকম হয়, সেথ রলিন্স ব্রন বেকারকে ধরে কেজের ওপরে ছুঁড়ে মারতেছে, ব্রন বেকার সেথ রলিন্সকে ধরে কেজের ওপরে ছুঁড়ে মারতেছে, এরকম টাইপের একটা বিষয়। তবে দুজনের মধ্যে ফাইট চলতে চলতে যখন ব্রন বেকার একটু উইক হয়ে পড়ে, সেই সময় সেথ রলিন্স একটা টেবিল সেট করে, মানে কিছু একটা করার চেষ্টা করতেছিল। তবে এখান থেকেও কিন্তু ব্রন বেকার ফাইট ব্যাক করে। এখানে সে একটা অ্যাটেম্প করে, মানে সেথ রলিন্সকে স্টিল চেয়ার দিয়ে মারবে, তার মাথার উপরে তার ক্যারিয়ারটা শেষ করে দিবে, এরকম টাইপের কিছু একটা করার অ্যাটেম্প নিয়েছিল মানে ব্রন বেকার। এটা পারফেক্টলি এক্সিকিউট হয়নি, হইলে বুঝতে পারতাম যে বিষয়টা কি, তবে কিছু একটা সিরিয়াসলি করার চেষ্টা করতেছিল এখানে ব্রন বেকার, তবে এটা পারফেক্টলি এক্সিকিউট হয় না। এরপরে আমরা ব্রন বেকারের কাছ থেকে একটা ম্যাসিভ স্পিয়ার দেখতে পাই, এরপরে সে টপ রোপের উপরে উঠে যায় একটা স্প্ল্যাশ বা এই টাইপের কিছু একটা মারার জন্য। তবে তার কাছে মনে হয় যে টপ রোপ একটু কম হয়ে যাবে, এর জন্য সে একেবারে কেজের উপরে উঠে যায়। তবে সেথ রলিন্সও কিন্তু এতক্ষণে নিজেকে রিকভার করে নিয়েছে, সেও কেজের উপরে উঠে যায়, হালকা করে ফাইট হয় এবং এখানে সেথ রলিন্স ব্রন বেকারকে ধরে এই কেজের উপর থেকে একটা সুপার ফ্লেক্স মারে। একেবারে রিংয়ের মধ্যে একটা টেবিল সেট করা ছিল, এই টেবিলের ওপরে, মানে মারাত্মক একটা মুভ ছিল। এরপরে এখান থেকেও কিন্তু ব্রন বেকার ফাইট ব্যাক করে, ব্রন বেকার কিন্তু এখানেও পিছিয়ে ছিল না, আর এখানে ব্রন বেকারের চোখ দিয়ে বা নাক দিয়ে কিন্তু রক্ত পড়তেছিল, তার মুখটা কিন্তু রক্ত দিয়ে একেবারে মানে মেখে গিয়েছিল, এরকম টাইপের একটা বিষয়, মানে সিরিয়াসলি কিন্তু এখানে ব্রন বেকারকে লেগেছে। তবে এরপরেও কিন্তু ব্রন বেকার সেথ রলিন্সকে একটা স্পিয়ার মারে, সে সেকেন্ড টাইম স্পিয়ারের জন্য যায়, তবে সেথ রলিন্স সেখান থেকে সরে গেলে স্পিয়ারটা গিয়ে হিট করে রিংয়ের কর্নারে যে টেবিলটা শুরুর দিকে সেথ রলিন্স সেট করেছিল, ওটার উপরে গিয়ে ব্রন বেকারের সেকেন্ড স্পিয়ারটা গিয়ে হিট করে। এরপরে সেথ রলিন্স অ্যাডভান্টেজ পেয়ে যায়, সে একটা স্টম্প করে, ব্রন বেকার কিক আউট করে। এরপরে সেথ রলিন্স দ্বিতীয় স্টম্প মারে, আর এটা ছিল একটা সুপার স্টম্প যেটা সেকেন্ড রোপের ওপর থেকে ছিল। তো এরপরে সেথ রলিন্স ব্রন বেকারকে পিন করে 1 2 3, সেথ রলিন্স এই ম্যাচটা জিতে যায়। স্টিল কেজ ম্যাচের মধ্যে সেথ রলিন্স ব্রন বেকারকে হারিয়ে দিয়েছে। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচটা ব্রন বেকারই জিতবে, তবে যেহেতু সেথ রলিন্সকে এই ম্যাচটা জেতানো হয়েছে, হয়তোবা এদের মধ্যে আমরা আরও একটা ম্যাচ দেখতে পেতে পারি, যেটা হয়তোবা সামার স্ল্যামে হতে পারে। এরপর আমরা ট্রিক উইলিয়ামস এবং রিকি সেন্সের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। তো
তো ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ম্যাচের শুরু থেকেই রিকি সেন্স এখানে ট্রিক উইলিয়ামসের উপরে ডমিনেট করে, তবে ট্রিক উইলিয়ামসও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো মতোই ফাইট ব্যাক করেছে। এরপরে এই ম্যাচের মধ্যে একটা সিকোয়েন্স আছে, ফানি একটা সিকোয়েন্স। পার্সোনালি এই সিকোয়েন্সটা আমি অনেক বেশি এনজয় করেছি, লাইক ওই যে হাত ধরে রোপের ওপরে উঠে গিয়ে আন্ডারটেকার একটা হিট করে না, তো ওই টাইপের একটা মুভ। তবে এখানে রোপের ওপরে উঠে ট্রিক উইলিয়ামস কিন্তু নাচাগানা করতেছিল, মানে তার এখানে আন্ডারটেকার হবার কথা ছিল, তবে সে কিন্তু এখানে মাইকেল জ্যাকসন হয়ে গিয়েছিল। তো এই সিকোয়েন্সটা কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। এরপরে ট্রিক উইলিয়ামসও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে এবং বুকাটি স্টাইলে সে রিকি সেন্সকে একটা পাওয়ার স্ল্যাম করে দেয়। এরপরে রিকি সেন্সের কাছ থেকে আমরা রেভলিউশন ডিডি দেখতে পাই, তবে শেষ পর্যন্ত ট্রিক শটের সাথে ট্রিক উইলিয়ামস রিকি সেন্সকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে এবং সে তার ইউএস চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রিকি সেন্স এখানে আবারও ঝামেলা করার চেষ্টা করে, তবে যার জন্য শেষ পর্যন্ত লিল ইয়াতি এখানে রিকি সেন্সকে ক্যান্ডুস্টিক দিয়ে মারে, এমনকি দ্য রকের মতো পিপল এলবো হিট করেছে এখানে রিকি সেন্সকে। তো এইভাবেই মূলত এই ম্যাচের এন্ডিংটা করা হয়েছে। এরপর আমরা উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটন এবং জেড কার্গেলের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এটা এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। জেড কার্গেল এবং টিফনি স্ট্যাটন দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে, মানে জেড কার্গেল এই ম্যাচের মধ্যে ডমিনেট করলেও টিফনি স্ট্যাটন কিন্তু এই ম্যাচের মধ্যে পিছিয়ে ছিল না, সেও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালোভাবে জেড কার্গেলকে টেকেল দিয়েছে। ম্যাচের একটা পর্যায়ে মিচেন এবং বিফের পাশে এবং এটার অ্যাডভান্টেজ নিয়ে জেড কার্গেল একটা জোক স্ল্যামও মারে, তবে টিফনি স্ট্যাটন কিন্তু এখানে কিক আউট করে আর রিংয়ের নিচ থেকে কিন্তু সেখানে চেলসি গ্রিন বেরিয়ে যায়। সে এখানে মিচেন এবং বিফেবকে মেরে দেয়, যার কারণে মিচেন বিফেব এখান থেকে সরে পড়ে। তো রিংয়ের মধ্যে এমন একটা সিকোয়েন্স হয়ে যায় যে চেলসি গ্রিন একা পড়ে যায়, জেড কার্গেল যায় চেলসি গ্রিনকে মারার জন্য। তবে রিংয়ের মধ্যে যেহেতু উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপটা ছিল, তো জেড কার্গেল ভাবে যে এটা দিয়ে আমি মারি, তবে সে যখন এই চ্যাম্পিয়নশিপটা নিতে যায় সেই সময় আবার সেখানে শার্লেট ফ্লার চলে আসে এবং শার্লেট ফ্লার উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ দিয়ে জেড কার্গেলকে একটা শট লাগিয়ে দেয়, একটা পাঞ্চ করে দেয়, যার জন্য শেষ পর্যন্ত টিফনি স্ট্যাটন নিজের মুনসল্ট লাগিয়ে জেড কার্গেলকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। সাকসেসফুলি সে তার উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়, মানে মেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ এবং উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ দুইটা চ্যাম্পিয়নশিপই কিন্তু এখানে আজকে রিটেইন হয়েছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেইন, গান্থার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাই। অসাধারণ একটা ম্যাচ ছিল, তিনজনেই এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। তিনজনের মধ্যেই যেহেতু হিট আছে, কেউ কাউকে যেহেতু পছন্দ করে না, ম্যাচের শুরুটা কিন্তু অনেকটা অ্যাগ্রেশনের সাথে হয়েছে। বিশেষ করে গান্থার কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি অ্যাগ্রেশন দেখিয়েছে, মানে গত যে দুইটা ম্যাচ হয়েছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য গান্থারের, সেই ম্যাচের তুলনায় আজকে কিন্তু গান্থার অনেক বেশি অ্যাগ্রেশন দেখিয়েছে, মানে তারা আজকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা জেতাই লাগবে এরকম টাইপের একটা বিষয়। তবে কডির কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে কডি কাটার দেখতে পাই, একটা পাওয়ার স্ল্যাম মেরে দেয়, এমনকি ডাবল কাটার আমরা কডির কাছ থেকে এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। গান্থারও এই ম্যাচের মধ্যে পিছিয়ে ছিল না, তার কাছ থেকে আমরা পাওয়ার বাম দেখতে পাই। কডি আবার এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে একটা ক্রস রুটস আমরা দেখতে পাই এবং সে পিন করে গান্থারকে, মানে মনে হচ্ছিল যে হয়তোবা কডি এখানে চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, তবে রিং সাইড থেকে স্যামি জেন রিফারির পা ধরে তাকে টেনে রিংয়ের বাইরে নিয়ে যায়, যার জন্য পিনিংটা ব্রেক হয়ে যায়, ম্যাচটা কন্টিনিউ হয়। আর এই জিনিসটা কিন্তু এই ম্যাচের মধ্যে স্যামি জেনের সাথে হয়েছে, মানে বিষয়টা হলো যে একটা পর্যায়ে স্যামি জেন গান্থারকে বাগে পায় এবং তাকে একটা হালুফা কিক করে এসে গান্থারকে পিন করে। মনে হচ্ছিল যে আজকে স্যামি জেন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েই যাবে, তবে এবার কডি রেফারির পা ধরে তাকে রিংয়ের বাইরে নিয়ে আসে, যার জন্য পিনিংটা ব্রেক হয়ে যায়। তো কডি কিন্তু এখানে স্যামি জেনের কাছ থেকে বেশ ভালো মতোই রিভেঞ্জ নিয়েছে। একবার কডি পিনিং স্যামি জেন ব্রেক করে আর একবার স্যামি জেনের পিনিংটা কডি ব্রেক করে। তো এই সিকোয়েন্স দুইটা কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ভালো ছিল। এরপর আমরা স্যামি জেইন এবং কডির মধ্যে মুখোমুখি ফাইট দেখতে পাই, মানে গান্থার মার্কে সে তো রিংয়ের বাইরে চলে যায়। স্যামি জেইন এবং কডির মধ্যে আমরা মুখোমুখি ফাইট দেখতে পাই, যেখানে স্যামি জেইন কিন্তু আপার হ্যান্ড নেয় এবং কডিকে সে একটা ব্রেন বাস্টার লাগিয়ে দেয়। তবে কডিও কিন্তু এখানে পিছিয়ে থাকে না, সে কিন্তু স্যামি এবং গান্থারকে মেরে মুড়ে রিংয়ের মধ্যে ফেলে রেখে সে চলে যায় রিংয়ের বাইরে। অ্যানাউন্সার বা কমেন্ট্রি টেবিলগুলো কিন্তু ক্লিয়ার করে এটার উপরে সে কিছু একটা করবে। তবে স্যামি জেইন এখানে ফাইট ব্যাক করে এবং
কডিকে ধরে ফেলে। সে মূলত যায় একটা প্যাকেজ পাইল ড্রাইভার লাগানোর জন্য, তবে এখানে কডি স্যামি জেনকে ফ্লিপ করে দেয়, যার জন্য অন্য একটা কমেন্ট্রি টেবিলের ওপরে স্যামি জেন গিয়ে হিট করে এবং টেবিলটা ব্রেক হয়ে যায়। এরপরে সেখানে গান্থার চলে আসে, গান্থার এসে আবার কডিকে ধরে কমেন্ট্রি টেবিলের ওপরে একটা পাওয়ার বাম লাগায়, টেবিলটা ভাঙে না। এরপরে দ্বিতীয়বার সে যখন পাওয়ার বাম লাগায় কডিকে, সেই সময় কিন্তু টেবিলটা একেবারে ভেঙে যায়। তো এই সিকোয়েন্সগুলো কিন্তু এই ম্যাচের মধ্যে অসাধারণ ছিল। শেষে গিয়ে গান্থার কডিকে ধরে রিংয়ের মধ্যে নিয়ে যায়, স্লিপার হোল্ডে নেয়, এখান থেকে কোনো মতে কডি নিজেকে সারিয়ে নেয়। সেকেন্ড টাইম সে কিন্তু আবারও কডিকে স্লিপার হোল্ডে নেয়, আর এবার কিন্তু কডির অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। মনে হচ্ছে রেফারি এবার কডির হাত ধরে চেক করে যে কডি কি এই ম্যাচটা কন্টিনিউ করতে পারবে কিনা। তো তার হাতটা পড়েই যাচ্ছিল, তবে স্যামি জেন কিন্তু রিকভার করে এসে কডির হাতটা ধরে ফেলে, যার জন্য ম্যাচটা কন্টিনিউ হয়। আর এরপরে গান্থার স্যামি জেনকে ধরে সে গান্থারের ওপরে অ্যাটাক করতে শুরু করে। তবে এখানে স্যামি জেন কিন্তু গান্থারের ওপরেও আপার হ্যান্ড নেয়, সে গান্থাকে এক্সপ্লোরার করে দেয়, একটা হালুভা কিক করে দেয়। তবে এখানে কডি কিন্তু এই বিষয়ে এই পিনিংটা ব্রেক করে দেয়, যার জন্য এখনো পর্যন্ত কিন্তু ম্যাচটা কন্টিনিউ হয়। এরপরে আমরা কডির কাছ থেকে সুপার কাটার দেখতে পাই, ডাবল ক্রস রুটস হিট করে এই ম্যাচের মধ্যে কডি স্যামি জেনকে। তবে শেষ পর্যন্ত স্যামি জেন কিন্তু এই ম্যাচের মধ্যে কডিকে রোল আপ করে হারিয়ে দিয়েছে, এখানে রোল আপ করে সে কডিকে পিন করে 1 2 3 হয়ে যায়। স্যামি জেন এই ম্যাচটা জিতে যায়, পুরো রেসলিং বিশ্বকে অবাক করে দিয়ে স্যামি জেন গান্থার এবং কডিকে হারিয়ে সে হয়ে যায় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। পার্সোনালি আমি তো আমি ভাবতেও পারিনি যে স্যামি জেনকে এখানে চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে। আমার কাছে মনে হচ্ছিল যে রেসলম্যানিয়া 43 হইলে সেখানেও কোনো একটা বিষয় ছিল, তবে নাইট অফ চ্যাম্পিয়ন্সে যে স্যামি জেনকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে এটা ভাই পার্সোনালি আমি ভাবতে পারিনি। তো স্যামি জেন চ্যাম্পিয়ন হওয়াতে কারা কারা খুশি অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। পার্সোনালি আমি তো অনেক বেশি হ্যাপি যে স্যামি জেনকে অন্তত একবার ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন করা হলো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল নাইট অফ চ্যাম্পিয়ন্সের সম্পূর্ণ রিভিউ। নাইট অফ চ্যাম্পিয়ন্স ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা এখানে বড় বড় শকিং কোনো মোমেন্ট দেখতে পাইনি, কোনো ডেভিউ বা কোনো রিটার্ন দেখতে পাইনি, কোনো ইন্টারফারেন্স দেখতে পাইনি, ক্লিন একটা শো ছিল। তো শোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।